সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে অ্যালজেব্রার ভিডিও সিরিজ। এই ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব বিগত কয়েক বছরের প্রশ্ন বহুপদী রাশিমালা থেকে। এর আগে এর ক্ষেত্রে দুটো ক্লাস আমরা যেগুলো করেছি তাতে আমরা 20টা এমসিকিউ ওখান থেকে আলোচনা হয়েছে। এর সম্পর্কে যাবতীয় কিছু, এর সমস্ত সূত্র, সমস্ত এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ তথ্য সব কিছুই কিন্তু আলোচনা হয়েছে। আজকের পর্বে আমরা বিগত কয়েক বছরের এই চ্যাপ্টার থেকে যে ধরনের বিভিন্ন পরীক্ষা যে ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে বলবো, যারা যারা ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, এই রকমের ভিডিও আসতে থাকবে। এর সঙ্গে বলি, যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নাও। এই ভিডিও কিন্তু প্রচুর কাজে লাগতে চলেছে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই স্ক্রিনে যে অঙ্কটা আছে এটা এসএসসি সিজিএলে এই অঙ্কটা পড়েছিল, 21 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। এটা বলেছে যদি x + 2 x³ - 4x² - mx - 8 এর একটি উৎপাদক হয় বা ফ্যাক্টর হয়, m এর মান কত হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের এখানে যে অঙ্কগুলো বাছাই করা হয়েছে বিগত বছরের প্রশ্ন থেকে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে, শুধু যে এই পরীক্ষা এমনটা নয়, প্রত্যেকটা পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এখানে অঙ্কের ব্যাপারে চলে আসি। এখানে যেটা বলেছে, আমাদের একটা রাশিমালা দেওয়া আছে, সেই রাশিমালাটার একটা উৎপাদক দেওয়া আছে। উৎপাদক মানে কি? উৎপাদক কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে ওই সংখ্যাটি দিয়ে, ওই রাশিমালাটাকে, ওই যেটা উৎপাদক আছে সেই উৎপাদক দিয়ে। তো সম্পূর্ণরূপে বিভাজ্য হবে মানে ওটা একটা শূন্য হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখে নিই। এখানে এটা একটা যদি শূন্য হয় তাহলে এটা = 0 বসাবো, x এর মান এখানে পাবো কত? -2। তাহলে এই যে রাশিমালাটা দেওয়া আছে এটা যদি সম্পূর্ণরূপে বিভাজিত হয়, x এর জায়গায় -2 বসালে আমাদের পুরো রাশিমালাটা শূন্য হবে। যদি সম্পূর্ণরূপে বিভাজ্য হয় মানে ভাগশেষ থাকবে না। তাহলে আমরা এটা = 0 লিখলাম। অতএব এখানে তাহলে আমরা যে রাশিমালা আছে তার x এর জায়গাতে -2 বসাবো, =0 করব। দেখে না যাক এটা সমান কত। এটা সমান -8 হবে, আর এটা সমান হবে -4×4=16, আর এটা -2m, এটা -8 = 0। তার মানে দেখা যাচ্ছে যে এটা -16 -32, এটা =32 হচ্ছে। তাহলে m কি হবে? 32/2 সমান হবে কত? 16। তার মানে 16 এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে। অপশানগুলো এবারে আমরা দেখে নেব। দেখে নিই এর অপশানগুলো কি বলেছে। প্রথম প্রশ্ন, এখানে 8, 16, -16, -8। তাহলে 16 আমাদের বি দাগের অপশানটা কারেক্ট হয়েছে, এটাই কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা আরআরবি এনটিপিসিতে পড়েছিল। বুঝতেই পারছো যে বিভিন্ন এখানে প্রত্যেকটা পরীক্ষার থেকে বাছাই করা প্রশ্ন নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভিন্ন ধরনের। একই ধরনের যে প্রশ্ন নেওয়া হয়েছে এমনটা নয়। তো এই প্রশ্ন নেওয়ার কারণ হচ্ছে কি, পুরো সিলেবাসটাকে কভার করা, এবং কোন ধরনের প্রশ্নগুলো এই বিভিন্ন পরীক্ষায় আসে। এখানে শুধু যে আরআরবিতে পড়েছে মানে এইটাতেই পড়ে এটা এমনটা নয়, এটা সমস্ত পরীক্ষাতে পড়ে। এটা টেটেও পড়তে পারে, মিসলেনিয়াসেও পড়তে পারে, এসএসসিতে পড়তে পারে, WBCSE পড়তে পারে, বিভিন্ন পরীক্ষা। তাছাড়াও যেটা আমরা এসএসসি, আরআরবি, ব্যাংক, এই ধরনের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পড়তে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের কিন্তু প্রশ্নের প্রিপারেশান অত্যন্ত জরুরি। এটা অঙ্কে আমি চলে যাচ্ছি। x² - 2x - 8 বহুপদীটির শূন্য কি কি হবে? শূন্য জানতে চেয়েছে মানে এটা = 0 করে x এর মান যেগুলো হবে সেগুলো আমাদের বের করতে হবে।
তো দেখা যাক এর শূন্যগুলো কি কি হয়। 22 দাগের প্রশ্ন, আমাদের রাশিমালা যেটা দেওয়া ছিল x² - 2x - 8, এটা ইকুয়াল টু 0 করলাম। এখান থেকে যেহেতু শূন্য বের করতে হবে, এটাকে আমরা উৎপাদক করব। উৎপাদক করলে এটা কি আসে, 4 2 8 -4x + 2x - 8 তো থাকবেই, বা লিখলাম এখানে x যদি কমন নিই x - 4, আর এখানে 2 কমন নিলে x - 4, তাহলে আমাদের উৎপাদক হয়ে যাচ্ছে x - 4 × x + 2। এই উৎপাদকগুলো প্র্যাকটিস করতে করতে কিন্তু এমন হয় যে মুখে দেখে আমি ডাইরেক্ট এখানে চলে আসতে পারি, এইখানে কোনো ক্যালকুলেশনের দরকার হয় না। এই জন্য বারবার প্র্যাকটিস করলে কি হয়, অঙ্ক যতবার প্র্যাকটিস করবে প্রথমবারের চেয়ে পরের বারে কম সময় লাগবে। এটা কিন্তু তোমরা নিজেরা পরীক্ষা করে দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস অঙ্কের ক্ষেত্রে। সবসময় যে শর্টকাট সমস্ত মনে থাকবে বা শর্টকাট এত মুখস্থ করা যাবে এমনটা নয়, বারবার প্র্যাকটিস করে কিন্তু সময় কমাতে হবে। তো এখানে আমাদের তাহলে দুটো জিনিস পেলাম, একটা এইটা, এই দুটো ইকুয়াল টু 0 মানে এটা 0 এটা 0। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি x ইকুয়াল টু একটা 4 হচ্ছে, একটা -2 হচ্ছে। তাহলে এর যে এগুলো পেলাম, জিরোগুলো পেলাম, সেগুলো হচ্ছে 4 আর -2। তো দেখে নিই এর অপশানগুলো যেগুলো আছে, অপশানগুলো কি কি আছে। 4 2 4 -2 -4 2 -4 -2, তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান 4 -2। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা WBCS পড়েছিল, দেখেন এটা কি বলেছে। এটা বলেছে যে শূন্য বহুপদীর মাত্রা বা ডিগ্রি কত হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু জানা না থাকলে এক্ষেত্রে উত্তর দেওয়া সম্ভব নয়। এটা একবারে মানে বেসিক প্রশ্ন। তো সেক্ষেত্রে শূন্য বহুপদী সংখ্যা যেটা, px, আমি একটা রাশিমালা ধরলাম, সেটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে শূন্য বহুপদী। তো এই বহুপদীর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এটার ক্ষেত্রে কোনো আমি পাওয়ার বা ডিগ্রি বা মাত্রা কোনো কিছুই কিন্তু এক্ষেত্রে পাবো না। কারণ হচ্ছে এখানে চলরাশি নেই, চলরাশির পাওয়ার নেই, এবং এমন কিছু পাওয়ার নেই যে এক্সকে পাওয়ার করে আমি সেটাকে 0 করতে পারবো। তো এক্সকে পাওয়ার, এক্সের মাথায় 0 করলে সেটা 1 হতে পারে, কিন্তু সেটাকে, এটা যদি এই ক্ষেত্রে 0 আনা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা যে পাওয়ারটা পূর্ণ সংখ্যায় যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটার মানটা আমাদের বের করা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অপশানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে 0 1 যে কোনো বাস্তব সংখ্যা আর অসংজ্ঞাত, এটা ডেফিনেটলি এটা অসংজ্ঞাত হবে, একটা অন্য ধরনের প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি টেটে, এটা পড়েছিল 24 দাগের প্রশ্ন। কি বলেছে একবার দেখে নিই। টেটে পড়েছিল নিচের কোনটি একটি রৈখিক বহুপদী বা লিনিয়ার পলিনোমিয়াল। তো রৈখিক ব্যাপারটা আগে বলি। রৈখিক বহুপদীটা কি? রৈখিক ব্যাপারটা বুঝতে হবে। আমরা প্রায় 9 পর্যন্ত রৈখিক কিন্তু যে সমস্ত সমীকরণ শিখেছি, যে সমস্ত রাশিমালা বিভিন্ন রকম থাকতে পারে, সমীকরণের ক্ষেত্রে যা যা শেখা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই সেক্ষেত্রে রৈখিক কথার অর্থ হচ্ছে কি, যে চলরাশি থাকবে তার পাওয়ার কিন্তু 1 থাকবে, যেমন 2x + 5, কিংবা এটা একটা ভেরিয়েবল, যেহেতু দুটো ভেরিয়েবল থাকতে পারে, 2x + 2y এই ধরনের থাকতে হবে, 5। তো এগুলো কিন্তু সব রৈখিক, এবং এর যদি আমরা গ্রাফ এঁকেছি, তোমরা যদি একটু পিছিয়ে যাও স্মরণশক্তি তোমাদের থাকবে যে এখানে কিন্তু এই সব সংখ্যাগুলো এই ধরনের টেবিল তৈরি করেছি, XY টেবিল তৈরি করেছি, 3টে পয়েন্ট বের করেছি, সেখান থেকে এইভাবে এরকম করে গ্রাফ তৈরি করেছি। আশা করি একটু একটু মনে পড়ছে। তো এটার ক্ষেত্রেও তাই, এভাবে গ্রাফ তৈরি করেছি। এইগুলো কিন্তু এই যে রেখাটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা সরল রেখা। এই রেখাতে সবসময় এই দুই দিকে তীর চিহ্ন দেওয়া হতো, কারণ সরল রেখা কোনোদিন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, অনেকে এটা জানো না, এটা এই প্রসঙ্গে বলি যে সরল রেখা আর রেখাংশ দুটোর মধ্যে কিন্তু হিউজ পার্থক্য। আমরা সচরাচর এটা ভুল করে থাকি, এবং মাধ্যমিক পর্যন্ত অনেকেই কিন্তু এটা ঠিক মতো জানতো না।
তো তোমাদের মধ্যেও অনেকের কনফিউশন আছে যে এইখানে সরলরেখার ক্ষেত্রে কিন্তু উভয় দিকে তীরচিহ্ন থাকবে, কারণ সরলরেখাকে উভয় দিকে অসীম পর্যন্ত বাড়ানো যায়, কিন্তু রেখাংশ যেটা এই দুটোকে তো অসীম পর্যন্ত বাড়ানো যাচ্ছে, এখানে দুটো পয়েন্টে কাট করে নেবো, কেটে নেবো, তাহলে এরকম একটা হবে, এই দুটো পয়েন্ট যার ফিক্সড এখানে, এতে আর বাড়বে না, এটা এ বি দুটো পয়েন্ট নাম দিয়ে দিলাম। এইটা হচ্ছে এই রেখার একটা অংশ, এই সরলরেখার একটা অংশ, তাকে একে আমরা রেখাংশ বলবো, কিন্তু এটা সরলরেখা। তো এই জ্যামিতির ক্ষেত্রে কিন্তু অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা ভুল জানি, সেগুলো ধীরে ধীরে যখন জ্যামিতিটা করব তখন বুঝতে পারবে, যে অনেক কিছুই শিখবে। অ্যালজাবরাতেও তাই অসংখ্য জিনিস কিন্তু আমাদের ভুল ধারণা আছে। এই জন্য আমি বারবার বলি, কোনো অঙ্ক তোমরা মিস করবে না, প্রত্যেকটা অঙ্কে কিন্তু নতুন নতুন কিছু কনসেপ্ট আসে, যেগুলো তোমাদের কাছে যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা অঙ্ক থেকে নতুন নতুন জিনিস জানতে পারবে। তো এটাতে তাই যে রৈখিক ব্যাপারটা হচ্ছে কি, সেটা একটা রেখা হবে, সরলরেখা হবে। রেখা তো বিভিন্ন রকমের হয়, বক্ররেখা হয়, সরলরেখা হয়। এবারে বক্ররেখার ব্যাপারটা কি না, বক্ররেখার পাওয়ারে কিন্তু এই ধরনের থাকবে না, বক্ররেখা পাওয়ারটা কিন্তু একের অধিক হবে সবসময়। তো সেই জন্য সেটা এক হবে না, 2 হবে, 3 হবে, 4 হবে, এই ধরনের সংখ্যা হবে, বা ভগ্নাংশের পাওয়ার থাকতে পারে। তো সেগুলো সবই বক্ররেখা হবে। যেমন কি x² প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা যদি আমি ধরি, এটা এক ধরনের, এই ধরনের রেখা কিন্তু একটা কে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে কি এই রকমের দেখতে হয়, এই উপর দিকে দুটো হাত তোলা, এইভাবে এই রকমের দেখতে হয় ছবিটা। তো এটাকে আমরা বলবো অধিবৃত্ত, হ্যাঁ। তো এটা অধিবৃত্ত বা প্যারাবোলা। তো এই ধরনের ক্ষেত্রে হয়। আবার যদি একটাই শুধু স্কোয়ার থাকে, বাকিগুলো অন্য কিছু থাকে, এই ধরনের থাকে, সেটা এটা একটা স্কোয়ার থাকলো এটা। আবার যদি দুটো স্কোয়ার হয়, x² প্লাস y² ইজিক্যাল টু a², এই টাইপের যদি হয়, এটা একটা সার্কেল, এটা অনেকেই জানে, এটা সার্কেল, যার সেন্টার হচ্ছে 0 0, এটা সার্কেল। আবার সবসময় যে এটা সার্কেল হবে এমনটা নয়, x² বাই 5, আমি ধরলাম এটা 9, y² প্লাস এটা 16 ইজিক্যাল টু 1, এই ধরনের এই জিনিসগুলো কিন্তু এরকম টাইপের ইলিপস একে বলে, বা পৃথিবী যেমন কক্ষপথে সূর্যকে ঘুরছে, এটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। তো এই রকমের হতে পারে, এই আলুর মতো এরকম সাইজের হতে পারে। তো এগুলো হচ্ছে বক্ররেখা বা কার্ভ। এটা এরকমের সবসময় যে বাউন্ডারি থাকবে এমন নয়, এটাও একটা বক্ররেখা। তো এই কার্ভ হতে গেলে কিন্তু পাওয়ারটা বেশি হতে হয়, একের বেশি। আবার অনেক সময় যে 2 পাওয়ার থাকলে সেটা যে কার্ভই হবে এমনটা নয়, সেটা দুটো সরলরেখা একসঙ্গে মিক্স থাকতে পারে। সেটা আমরা পরে আরও ডিটেলে যখন আলোচনা করব তখন ওটা নিয়ে আলোচনা হবে। সেটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা আরও ডিটেলে আলোচনা করব, এরপরে সেটা আছে অবেদের ক্ষেত্রে আমরা দেখব। তো এখানে আমাদের যে প্রসঙ্গে আমরা এটা বললাম যে রৈখিক কিনা, রৈখিক জানতে গেলে সেটাকে আমাদের জানতে হবে পাওয়ার কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার সেক্ষেত্রে 1 হবে। এখানে দেখে নেই যে সমীকরণগুলো দেওয়া আছে, খুব সহজে আমরা দেখে বুঝতে পেরে যাবো, এখানে কোনো চিন্তা করার দরকার নেই। এখানে পাওয়ার কিন্তু 2 আছে, এখানে পাওয়ার 3 আছে, এখানে 1 আছে, এখানে এটা তো 1 আছে দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু 2 পাওয়ার। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমি একবারে শুরুর দিন বলেছিলাম পাওয়ার কিন্তু কোনো নেগেটিভ যেন না হয়। তো এটা মানে হচ্ছে এইটা, বা এটাকে আমি যদি ঘুরিয়ে সরল করি, এটা x² প্লাস 1। তো এই ধরনের পাওয়ার, নেগেটিভ পাওয়ার কিংবা ভগ্নাংশের পাওয়ার, এইগুলো থাকলে কিন্তু সেটাকে আমরা রাশিমালা বা রৈখিক কোনো চিত্র বলতে পারবো না। তো সেক্ষেত্রে এটার উত্তর কি হবে? উত্তর হবে এই সির দাগের অপশানটা দেখে নিই, সির দাগের অপশানটা কারেক্ট হবে 2x প্লাস 5। নেক্সট অঙ্কে চলে যাই। এটা পিএসসি মিসলেনিয়াসে পড়েছিল, তোমরা মিসলেনিয়াসের অ্যাড দেখতে পাচ্ছ এখন, তো সেই জন্য অনেকেই প্রিপারেশন শুরু করেছো। তো মিসলেনিয়াসে তোমাদের যদি মিসলেনিয়াস সম্পর্কে আলাদা ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই তোমরা জানিও কমেন্টে, তোমরা কারা কারা পরীক্ষা দিচ্ছ না দিচ্ছ। তো কমিউনিকেশন থাকলে তোমাদের কোনটা দরকার সেটাও জানতে পারি। তো সেই জন্য সবাইকে বলবো যে তোমরা অন্তত কমেন্ট করো, কমেন্টে জানিও যে কি চলছে না চলছে।
তো পরের অঙ্কে যাই, 25-এর দাগের অঙ্ক, যেটা মিসলেনিয়াসে পড়েছিল। px ইজিক্যাল টু x প্লাস 3 হয় যদি, তবে px প্লাস p মাইনাস x সমান কত হবে? ইন্টারেস্টিং অঙ্ক, একবারে নতুন ধরনের অঙ্ক, কিন্তু এটা বিশেষ এর মধ্যে কোনো সূত্র নেই, খুবই সহজ অঙ্ক। 25-এর দাগের px সমান দেওয়া আছে কি না x প্লাস 3, আমাদের বের করতে হবে px প্লাস p মাইনাস x। কিছুই না, একবার x এর জায়গায় x বসাবো, আবার x এর জায়গাতে মাইনাস x বসাবো, এটাই মাইনাস x বসালাম, এটা হলো, প্লাস x বসালে এটা হলো। তাহলে x প্লাস 3 মাইনাস x প্লাস 3, x কেটে যাবে, থাকবে শুধু 6। তাহলে 6 হবে উত্তর। অপশানগুলো দেখে নিই। অপশানগুলো এখানে যেগুলো আছে 2x, 3, 6 আর 0, তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এইগুলো আশা করি এতক্ষণ পর্যন্ত যে অঙ্ক করলে বা আগের পর্বে যে অঙ্কগুলো করেছো, এই বীজগণিত সম্পর্কে অনেকের কিন্তু খুব ভয় থাকে, কিন্তু এই চ্যাপ্টারগুলো যদি সঠিকভাবে তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, তাহলে বুঝবে যে বীজগণিতের মতো সহজ জিনিস আর হয় না। অবশ্যই তোমাদের এটা একটু প্র্যাকটিসের দরকার আছে এবং সূত্রগুলো মাথায় রাখার দরকার আছে, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে। তো 26-এর দাগের অঙ্ক, পুলিশ, এটা কনস্টেবল যেটা পরীক্ষায় পড়েছিল, এখানে বলেছে x² মাইনাস 5x প্লাস 4 এর সাথে কত যোগ করলে x মাইনাস 3 দ্বারা বিভাজ্য হবে। এক্স্যাক্টলি ডিভিজিবল, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তার মানে কি কোনো ভাগশেষ থাকবে না। এটাতে কত যোগ করলে, একবারে নতুন ধরনের অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে, সেটা WBCSে হোক, সেটা PSCতে হোক, এই যে কোনো PSC পরীক্ষায় হোক, টেট পরীক্ষায় হোক, কিংবা সেটা SSC কিংবা RRB, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, এখানে যেটা দিয়ে বিভাজ্য হবে সম্পূর্ণরূপে, সেটা হচ্ছে x মাইনাস 3। তো এখানে একে যদি আমি 0 ধরি, তাহলে x ইকুয়াল টু 3। এবারে 3 যদি বসিয়ে দিই ওখানে, এখানে বলেছে কি যে, কোথায় গেল এটা, এখানে বলেছে এখানে কিছু একটা যোগ করলে সেটা এটা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখানে কিছু একটা যোগ করি, আমি ধরে নিলাম এর সঙ্গে কে যোগ করছি। দেখে নিই এখানে অঙ্কটা একবার, আমি এখানে ধরে নিচ্ছি কিছুটা হচ্ছে কে। এইবারে বলেছে যে এইটা দ্বারা ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। সম্পূর্ণরূপে বিভাজ্য মানে কি, এইটার একটা শূন্য হবে, এটা যদি শূন্য হয়, এক্ষেত্রে আমি x এর মান বসাবো 3। x এর মান এখানে যদি 3 বসাই, তাহলে এটার মানটা শূন্য হবে বা একে সিদ্ধ করবে। তো তাহলে x এর জায়গাতে 3 বসিয়ে দেখি, এটা এবারে এখানে পাবো এটা 9, এটা 5 3 15, এটা 4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এই সব মিলিয়ে এটা 5, এই 9 আর 4 13, আর এটা -15, -2 প্লাস কে ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি কত, 2। তাহলে 2 আমাদের যোগ করতে হবে, এটাই হবে উত্তর। এটাতে একেবারে নতুন ধরনের অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। তো সেক্ষেত্রে অপশানগুলো দেখে নিই, অপশানগুলো কি বলেছে। এই ক্ষেত্রে প্রথম অপশানটা আছে 1, তারপরে 2, তারপরে -2, তারপর 4। 2টা যেহেতু আমাদের অ্যান্সার হচ্ছে, বি দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। এটা SSC CHSL এ পড়েছিল, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পরীক্ষার জায়গা থেকে নেওয়া হয়েছে। তো এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু ফুল সিলেবাস যাতে কভার করা যায়, প্রত্যেকটা টাইপ যাতে কভার করা যায়, সেটাও চেষ্টা করা হয়েছে। এখানে আলফা বিটা যদি বহুপদী, এই যে বহুপদী রাশিটা এর শূন্য হয়, তাহলে আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 এর মান কত হবে। এটাও সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক। দুটো শূন্য হবে, তার মানে কি এর উৎপাদক একটা হবে x মাইনাস আলফা, আর একটা উৎপাদক হবে x মাইনাস বিটা। এটা বলেছি দুটো উৎপাদক আমরা যেহেতু পাচ্ছি, দুটো উৎপাদক, আবার এটা দ্বিঘাত সমীকরণ আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটোর গুণফল সমান, কোথায় গেল, এই দুটোর এই x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা সমান এই সমীকরণটা, সেখান থেকে আমি দুটো তুলনা করব, আলফা বিটার মান পেয়ে যাব। তো এভাবে আমরা করে নিতে পারি অঙ্কটা। দেখা যাক এটা কিভাবে করা যায়।
27 দাগের অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেটা বলেছে যে এখানে রাশিমালাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস পি ইন্টু এক্স প্লাস 1 মাইনাস সি, এটা দেওয়া আছে। এইটা বলেছে এর এখানে মান বের করতে হবে আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1, এটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে, এটার মানটা। এটা দেওয়া আছে এবং বলেছে আলফা বিটা এর একটা বীজ, যেহেতু একটা শূন্য মানে এখানে আমরা বীজ হিসেবে ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে তাহলে আলফা বিটা যদি এর বীজ হয় বা এটা শূন্য হয়, এটাকে যদি আমি দ্বিঘাতের সাজিয়ে নিই, আগের দিনের সূত্রগুলো একবারে প্রথমের যে ভিডিওটা ওটা কিন্তু যদি কারোর দেখা হয়নি অবশ্যই দেখবে, আর যদি দেখা হয়ে গেছে তাও একবার রিপিট করে দেখবে। তো ওখানে কিন্তু এটা নিয়ে একটু বলা আছে যে আমরা এর রুট হিসেবে ওটাকে ধরে নেব। সেই ক্ষেত্রে রুটের যে সূত্রটা দুটো, এটার ক্ষেত্রে একটু বলে দিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। এটা একটা সূত্র, এভাবে কিন্তু করা যায়। এ বি সিটা হচ্ছে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হবে এক্সের সহগ, আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এইবারে এখানে আমরা যেটা করব কি, যে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ করবো। মাইনাস বি বাই এ সমান কত হবে, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ তার মানে 1, আর বিটা কত হচ্ছে, বিটা হচ্ছে এক্সের সহগ, এখান থেকে যেটা পেয়েছি এক্সের সহগ, তো মাইনাস বি, তাহলে মাইনাস অফ মাইনাস, আচ্ছা মাইনাস তো থাকলো, এটা তো এটার অ্যাকচুয়াল মানটা হচ্ছে মাইনাস পি, বির মানটা, আর একটা মাইনাস তো এক্সট্রা আছে, তার মানে এটা আলটিমেট পি হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আলফা প্লাস বিটার মানটা আমরা পেলাম পি, এবং আলফা ইন্টু বিটা যেটা সি বাই এ, সি হচ্ছে মাইনাস পি প্লাস 3 পি প্লাস সি বাই 1 মাইনাস পি প্লাস সি বাই 1, তার মানে এটা মাইনাস পি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে এটা। তো এই দুটো জিনিস আমরা পেলাম। এইবারে আর কিছু না, এই দুটো পেলেই আমাদের হয়ে যাবে। আমাদের যেটা বের করতে বলেছে আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1, এটাকে গুণ করে দিই। গুণ করলে হবে আলফা প্লাস, এখানে আলফা ইন্টু বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1, মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসালে মাইনাস পি প্লাস সি, আচ্ছা এইটার মানটা হবে প্লাস পি আর এটা 1, তাহলে ব্র্যাকেট যদি তুলে দিই এক্ষেত্রে হবে মাইনাস পি মাইনাস সি প্লাস পি প্লাস 1, পি পি কেটে যাচ্ছে, 1 মাইনাস সি, এটা হবে আমাদের উত্তর। অপশানগুলো দেখে নিই, অপশানগুলো যেগুলো আছে এর মধ্যে, এখানে প্রথমটা হচ্ছে সি মাইনাস 1, তারপরটা 1 মাইনাস সি, তারপরে সি, তারপরে 1 প্লাস সি। তো আমাদের যেটা হয়েছে 1 মাইনাস সি, তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 1 মাইনাস সি। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। এখানে নেক্সট অঙ্কটা যেটা পড়েছিল রেলওয়ের অঙ্ক, রেলওয়েতে পড়েছিল। তো 4x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 বহুপদীর শূন্যদ্বয়ের, যেহেতু এটা এক্স স্কোয়ার আছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত রাশিমালা, তো সেক্ষেত্রে দুটো শূন্য থাকার সম্ভাবনা। তো গুণফল কত হবে, তো গুণফল কত হবে আমরা এখনই যেটা আলোচনা করলাম ঘুরিয়ে ফিরিয়ে ওটাই দিয়েছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের সমীকরণটা, একে যদি সমীকরণ, তো এটা রাশিমালা ইজিক্যাল টু 0 বসালে সমীকরণ হয়। তো এর সমীকরণ ধরে এই আকারে যেটা বলেছিলাম যে এটাকে বলেছে দুটো বীজের গুণফল। দুটো বীজের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। সি এখানে কত, এই কনস্ট্যান্ট টার্ম মানে -3, এ কত হচ্ছে 4, তাহলে -3/4 হচ্ছে এটা। তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, এই সূত্রটা এই ইকুয়েশন সহ, এই ইকুয়েশনে কিন্তু এবিসি ব্যাপারটা আছে, তবে গিয়ে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে তুলনা করতে পারবো এ কোনটা, এখানে এ কোনটা, না এখানে এ কোথা থেকে পেয়েছি, এর এক্স স্কোয়ারের সহগ পেয়েছি, এখানে এক্স স্কোয়ারের সহগটাকে এ নেবো, এইভাবে তুলনা করতে হবে, তবে গিয়ে আমরা সঠিকভাবে মানটা পাবো। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে -3/4। অপশানগুলো দেখে নিই। এখানে অপশান আছে -5/4, 5/4,
3/4 মাইনাস 3/4। এটা ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এর পরের অঙ্ক 29-এর দাগের অঙ্ক বলেছে এসএসসি এমটিএসে পড়েছিল, এখানে বলেছে kx² প্লাস 2x প্লাস 3k বহুপদীটির শূন্যগুলির যোগফল তাদের গুণফলের সমান হলে কে এর মান করতে হবে। ঘুরে ফিরে ওটাই, কিন্তু একটু এটাকে কঠিন করার জন্য এটাকে কন্ডিশন বিভিন্ন রকমের চাপানো হয়েছে। তো মেন যেটা হচ্ছে যে এর সমীকরণ আমরা দেখব সমীকরণটা কি লেখা আছে, কে x² প্লাস 2x প্লাস 3k, এখানে দুটো কে এর ব্যবহার আছে। সে হোক, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এ কত, এ সমান হচ্ছে কে, বি হচ্ছে কত 2x, x এর সহগ, আর সি হবে কত 3k, পুরোটাই, এটা পুরোটাই কনস্ট্যান্ট। তো এইবারে দুটোর আমি আলফাবিটা যদি আমি দুটো শূন্য ধরে নিই, তাদের যোগফল যেটা হচ্ছে -b/a মাইনাস 2/k, আর তাদের গুণফল হচ্ছে কত না c/a 3k/k, তার মানে এটা 3 হচ্ছে। এবারে এই দুটো বলেছে সমান, এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের কি হচ্ছে না -2/k সমান 3। তো তাহলে কে এর মানটা হবে কত -2/3, -2/3 হবে। এর উত্তর দেখে নিই অপশানগুলো কি বলেছে, -2/3, এখানে 2/3 -2/3 3/2 -3/2, তাহলে -2/3 এটাই হবে আমাদের উত্তর। এবারে লাস্টের অঙ্কটা, আজকের দিনের শেষ অঙ্ক, এটা 30-এর দাগের অঙ্ক, ইউপিএসসি স্যাটে পড়েছিল। তো দেখে নিই, এটা x - a x³ মাইনাস 3x² প্লাস 3a² প্লাস b এর একটি উৎপাদক হয় যদি, তবে b এর মান কত হবে। তো এর একটা উৎপাদক বলেছে, এইটা উৎপাদক মানে ওই x - a একটা শূন্য হবে, মানে x = a এই সমীকরণকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই যদি করে, সেখান থেকে x এর জায়গাতে a বসাবো = 0 বসাবো, সেখান থেকে আমরা b এর মান বের করব। দেখে নেওয়া যাক এটাকে কিভাবে করা যায়। 30-এর দাগের অঙ্ক বলে দেওয়া আছে যে x - a একটা শূন্য হবে, বা এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে বা উৎপাদক হবে, যে কোনো ভাষা একটা থাকবে এদের মধ্যে। রাশিমালাটা ছিল এটাই। এবারে বলেছে এর যদি উৎপাদক হয় তাহলে আমাদের কি হচ্ছে না x এর জায়গাতে a বসাবো, এটা = সিদ্ধ করবে, এই মানটার জন্য এটা সিদ্ধ হবে, স্যাটিসফাই করবে। তো সেক্ষেত্রে এটা কত হয় একবার দেখে নিই, = 0 বসালাম, তাহলে a³ 3a³ প্লাস 2a³ প্লাস b = 0। তাহলে যেটা দেখা যাচ্ছে 2a³ a³ মানে হচ্ছে 3a³ 3a³ মাইনাস 3a³ 0 হয়ে যাচ্ছে, তাহলে b এর মান হচ্ছে 0। তো b এর মান 0 হচ্ছে, b এর মানটাই আমাদের চেয়েছে। অপশানগুলো দেখে নিই, এখানে যে অপশানগুলো দেওয়া আছে 0 আছে, 1 আছে, a আছে, a² আছে, তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এই অঙ্কগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আগের ভিডিওগুলি যদি দেখে না থাকো অবশ্যই দেখো। অ্যালজেব্রাতে অনেকে ভয় পাও, আমি বারবার বলছি অ্যালজেব্রা কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি ঠিকঠাক করে এর থিওরি বুঝতে পারো, এর সূত্রগুলোকে মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু অ্যালজেব্রা খুবই ভালো পারবে। অ্যালজেব্রাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে যে ধরনের অঙ্কগুলো করানো হচ্ছে এই ধরনের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় পড়ে, বিভিন্ন পরীক্ষায় পড়ে। তো 30টা অঙ্ক করা হলো, তার আগে এর থিওরি করানো হয়েছে। এই যে ভিডিও যতগুলো হয়েছে অ্যালজেব্রার, অবশ্যই তোমরা খুব ভালো করে দেখবে, বারবার রিপিট করে দেখবে, অবশ্যই তোমাদের ভীষণ কাজে লাগবে। এবং সঙ্গে বলি যে তোমরা আমার ফেসবুক যে পেজটি আছে ওটা অবশ্যই ফলো করো। ওখানে প্রচুর ধরনের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়, স্টাডি ম্যাটেরিয়াল, এবং যেগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে। এবং
রিভিশন, ওখান থেকে রিভিশন। আর যদি প্র্যাকটিস করতে চাও অবশ্যই খুব কাজের হবে, একবার ওখানে ভিজিট করতে পারো। ভিজিট করে দেখলেই বুঝতে পারবে যে ওখানে প্রচুর পরিমাণে তথ্য, প্রচুর পরিমাণে ডাটা দেওয়া আছে, সেটা ইমেজ ফর্মে আছে, সেটা রিলের আকারে আছে। অবশ্যই তোমাদের ভীষণ কাজে লাগবে। অসংখ্য শর্টকাটের অঙ্ক, স্পেশাল টাইপের জিনিস সব দেওয়া আছে, অঙ্ক এবং রিজনিং মিলে। তো অবশ্যই ফলো করে দেখো। আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে আবার ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।